সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান সম্পর্কে জানতে চলেছি। প্রথমেই সংজ্ঞা। কর্মী সংস্থান হল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক কর্মী নির্বাচন, কর্মীদের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, অবসর গ্রহণ এবং উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি। আমি আবার বলছি, কর্মীদের নির্বাচন, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, অবসর গ্রহণ এবং উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টিকেই বলা হবে কর্মী সংস্থান। কর্মী সংস্থানের মধ্যে কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন এই দুটো বিষয় রয়েছে। সুতরাং প্রথমেই মনে রাখার জন্য বলছি, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ এবং কর্মী সংস্থান তিনটি আলাদা বিষয়। তো আমরা প্রথমত কর্মী সংস্থান কাকে বলে এটি জানলাম। আমরা কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচন সম্পর্কে একটু পরে আরও বিস্তারিত জানব। প্রথমত আমরা এখন যে বিষয়টি জানতে যাচ্ছি, কর্মী সংস্থানের উৎস। আমরা জানি কর্মী সংস্থানের মূলত দুটি উৎস রয়েছে, একটি অভ্যন্তরীণ এবং একটি বাহ্যিক। অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরে থেকে যখন কর্মীদেরকে সংগ্রহ করার কাজটি করা হয় তখন সেটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, এবং একটি প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন কর্মীদেরকে এনে প্রয়োজন মেটানো হয় তখন সেটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে আছে প্রথমেই পদাবর্তন। পদাবর্তন শব্দের অর্থ হচ্ছে পদের আবর্তন বা ঘূর্ণন, অর্থাৎ কখনো উচ্চ পদে কখনো নিম্ন পদে বিভিন্ন পদে এরকম করে পদায়ন করা হলে তাকে বলা হয় পদাবর্তন। তো এইরকম যদি উচ্চ পদের কোনো পদ খালি হয়ে যায়, ওই পদের জন্য কোনো কর্মীর প্রয়োজন হয়, তখন তার নিম্নতর পদ থেকে কাউকে উপরে পদোন্নতি প্রদান করলেই ঊর্ধ্বতন পদটি পূরণ হয়ে যায়। সুতরাং এটি হচ্ছে অভ্যন্তরীণ একটি পদ্ধতি। এরপরে রয়েছে বদলি, অর্থাৎ বদলির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে, যে স্থানে কর্মীর সংকট বা শূন্যতা রয়েছে সে স্থানে বদলিকরণের মধ্য দিয়েও অনেক সময় কর্মী সংকট পূরণ করা হয়ে থাকে বা কর্মীদেরকে সংগ্রহ করা হয়ে থাকে। এরপরে রয়েছে শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ হচ্ছে একটি প্রতিষ্ঠানের মধ্যে শ্রমিকেরা তাদের নিজস্ব দাবি দাওয়া, নিজেদের ভালো মন্দ ইত্যাদি মালিকের সঙ্গে আলোচনা করার জন্য যে সংঘ তৈরি করে। তো এই শ্রমিক সংঘ অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের একটি বড় উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় বন্ধু ইত্যাদি জায়গা থেকেও কর্মী সংগ্রহ করা হলো, সেটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়া বাহ্যিক উৎস, একটি প্রতিষ্ঠানের বাইরে থেকেও প্রয়োজনীয় সংখ্যক কর্মী গ্রহণ করা হয়, সংগ্রহ করা হয়। সাধারণত বাহ্যিক উৎস থেকেই অধিক পরিমাণে কর্মী সংগ্রহ করা হয়, বড় স্কেলের কর্মী সংগ্রহ করা হয়। তো এরকম একটি বাহ্যিক উৎস হচ্ছে চাকরি সংস্থা। চাকরি সংস্থা হচ্ছে যেমন bdjobs.com, prothomalojobs.com ইত্যাদি জায়গায় আমরা যারা চাকরি প্রার্থী তারা বিভিন্নভাবে চাকরি খুঁজি। তো এখানে গেলে চাকরিদাতা এবং চাকরি প্রার্থী উভয়েরই চাকরির সন্ধান মেলে। সুতরাং কোনো জায়গায় কর্মী সংগ্রহ বা কর্মী সংস্থানের জন্য বাহ্যিক উৎস হিসেবে চাকরি সংস্থা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। বিভিন্ন কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন ধরনের যুব উন্নয়ন, মহিলা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থাকে। এই কেন্দ্রগুলোতে যোগাযোগ করলেও সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহ করা যেতে পারে। এরপরে রয়েছে বিজ্ঞাপন। সাধারণত এইভাবেই আউটসোর্সিং বা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণত বাইরে থেকে কর্মী সংগ্রহ করা হয়। পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিলে প্রয়োজনীয় সংখ্যক কর্মীরা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করেন, ফলে এটিও কর্মী সংগ্রহের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এরপরে রয়েছে আউটসোর্সিং। আমরা জানি যে অনেকেই অনলাইনে এরকম চাকরি সেবাদানের জন্য একটি প্রতিষ্ঠান খুলে থাকেন, যেখানে চাকরিদাতা এবং চাকরি গ্রহীতা উভয়ই যোগাযোগ করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠান থেকে অনেক সময় কর্মী সংগ্রহ করা যেতে পারে, সেটি হচ্ছে আউটসোর্সিং। এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি যে কোনো জায়গা থেকেই আমরা প্রয়োজনীয় সংখ্যক কর্মী তাদের যোগ্যতা অনুযায়ী সংগ্রহ করতে পারি। সুতরাং এটিও হচ্ছে একটি বাহ্যিক উৎস, শিক্ষা প্রতিষ্ঠান। মোটামুটি কর্মী সংগ্রহের জন্য এই দুটি উৎস সম্পর্কে আমরা জানলাম। এবারে কর্মী সংগ্রহের পদক্ষেপ সম্পর্কে কথা বলা যাক।
কর্মী সংগ্রহের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেগুলো আমরা বলছি আবারও। প্রথমেই হচ্ছে বিভাগীয় রিকুইজিশন। বিভাগীয় রিকুইজিশন মানে হচ্ছে কোন বিভাগে কতজন কর্মী প্রয়োজন সেটি জানার নামই বিভাগীয় রিকুইজিশন। সাধারণত একজন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন বিভাগকে চিঠি প্রদান বা ফোন করার মাধ্যমে কোন বিভাগে কতজন কর্মীর প্রয়োজন, মানব সম্পদ ব্যবস্থাপক সাধারণত এই কাজটি করে থাকেন। তো এটির নামই হচ্ছে বিভাগীয় রিকুইজিশন। এরপরে রয়েছে উৎস নির্ধারণ। দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় পদক্ষেপে আমাদের যেটি ভাবতে হবে সেটি হচ্ছে আমরা অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করব নাকি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করব, এটি হচ্ছে উৎস নির্ধারণ। তো আমরা যদি নির্ধারণ করি বাহ্যিক উৎস থেকে, তখনই প্রয়োজন পড়বে বিজ্ঞপ্তি প্রদান বা বিজ্ঞাপন প্রদানের, অর্থাৎ পত্রপত্রিকায় আমরা জানাবো আমরা কিছু প্রয়োজনীয় সংখ্যক কর্মী চাচ্ছি। এরপরেই আবেদনপত্র গ্রহণ। যারা আবেদন করবে, যাদের চাকরি প্রয়োজন, তারা এরপরে আবেদন করবে এবং আবেদন অনুযায়ী আমরা সেই আবেদনপত্রগুলো এর পরের স্টেপে বাছাই করব, কেননা অনেক অযোগ্য লোকও অনেক সময় যোগ্যতা। এর পরের পদক্ষেপটি রয়েছে হচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ যোগ্য প্রার্থী যারা আবেদন করার যোগ্যতা রেখেছে তাদের লিখিত পরীক্ষার জন্য আমরা ডাকবো। লিখিত পরীক্ষায় যারা ভালো করবে তারপরের পদক্ষেপ যেটি লেখা আছে সেটি হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য তাদেরকে আমরা ডাকবো, অর্থাৎ যেটিকে আমরা বলি ভাইবা। এটির মধ্য দিয়ে মানুষ সম্পর্কে আরেকটু ডিটেল জানা যাবে। এরপরেও তার স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ বিশেষ বিশেষ নিয়োগের ক্ষেত্রে তার স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত বাঞ্ছনীয়, এটিও কর্মী নিয়োগের পূর্বে করে নিতে হয়। এরপরে রয়েছে তথ্যানুসন্ধান। অনেক সময় অনেক যোগ্য প্রার্থীরও অনেক ধরনের খারাপ তথ্য আমরা খুঁজে পাই। অনেকে তার সত্য তথ্য অনেক সময় লুকিয়ে আবেদন করে থাকে। এই কারণে তার আবেদন করার পরে যে তথ্যগুলো সে দিয়েছে সেগুলো সত্য কিনা সেটি জানার জন্য একটি স্টেপ আমরা গ্রহণ করি, সেটাকে বলা হয় তথ্য অনুসন্ধান। এই তথ্য অনুসন্ধান করার পরে আমরা চূড়ান্তভাবে সেই লোকটিকে নিয়োগের জন্য বাছাই করি এবং তারপরের পদক্ষেপই হচ্ছে কর্মী নিয়োগ। এই হচ্ছে আমাদের কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপগুলো। এবারে আমরা যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি সেটি হচ্ছে কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতি। কর্মীদের প্রশিক্ষণের জন্য দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে কাজের মাধ্যমে এবং একটি হচ্ছে কাজের বাইরে। অর্থাৎ কাজ করতে করতে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া হয় সেটি হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশিক্ষণের নামই হচ্ছে হাতে কলমে, অর্থাৎ যখন একজন কর্মী নিজে হাতে কাজ করবে এবং কাজ করতে করতে ভুল করবে, শিখবে, সেটি হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ পদ্ধতি। 2 নম্বরে বলা আছে শিক্ষানবিশ পদ্ধতি। সাধারণত একজন ব্যক্তি নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদানের পরে 6 মাস বা 1 বছর সে শুধু কাজ শিখতেই থাকে। তো এই সময়টা এই যে প্রশিক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে সে শিখতে থাকে এটিকেই বলা হয় শিক্ষানবিশ সময় বা শিক্ষানবিশ কাল, এটিকে শিক্ষানবিশ পদ্ধতিও বলা হয়ে থাকে। এরপরে আছে পদাবর্তন, তৃতীয় পদ্ধতি পদাবর্তন। এর আগেও আমরা বলেছি যে উচ্চ পদ এবং নিম্ন পদে অবস্থান করার মধ্য দিয়ে যখন সে বিভিন্ন পদের কার্যাবলী সম্পর্কে জানে সেটির নামই হচ্ছে পদাবর্তন। তো এটিও কর্মীদের প্রশিক্ষণের একটি পদ্ধতি। এরপরে রয়েছে প্রবেশনা পদ্ধতি। এই পদ্ধতিতে একজন কর্মী একজন বিশেষজ্ঞ ব্যক্তির অধীনে থেকে প্রশিক্ষণ গ্রহণের চেষ্টা করেন, সেই সময়টাকেই বলা হয় বা সেই প্রশিক্ষণ পদ্ধতিকে বলা হয় প্রবেশনা পদ্ধতি। সাধারণত একজন শিক্ষাগুরু এই পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এরপরে আছে কোচিং পদ্ধতি। আমরা জানি যে যেখানে নিবিড়ভাবে একজন প্রশিক্ষক অল্প কয়েকজন কর্মীকে নিয়ে প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করেন তাকে বলা হয় কোচিং পদ্ধতি। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য কাজের বাইরেও কিছু পদ্ধতি রয়েছে। কাজের বাইরের পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে প্রথমে বক্তৃতা বা বিবৃতি, অর্থাৎ কিছু কর্মী শুধু শুনে যাবে আর কিছু বক্তব্য প্রদান করবেন যারা ওই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ। এইরকম বক্তব্য বা বিবৃতির মধ্য দিয়ে যখন কাউকে প্রশিক্ষিত করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় বক্তব্য বা বিবৃতি পদ্ধতি। এরপরে আছে আলোচনা। আলোচনা পদ্ধতিটি হচ্ছে যখন কর্মীরা নিজেদের মধ্যে কথা বলে নিজেদের সমস্যা সমাধানের নিজেদের কাজ বুঝে নেওয়ার চেষ্টা করে, সেটি হচ্ছে আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণ পদ্ধতি।
এরপর আছে সভা বা সেমিনার। সভা বা সেমিনার পদ্ধতিতে সাধারণত একজন আলোচক কোনো বিশেষ বিষয় নিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করে থাকেন বা কর্মীদেরকে বক্তব্য প্রদান করে থাকেন এবং তাদের বক্তব্য শোনার চেষ্টা করেন। এর মধ্য দিয়ে যে ধরনের প্রশিক্ষণ প্রদান করা যায় সেটির নামই হচ্ছে সভা বা সেমিনার পদ্ধতি। এরপরে রয়েছে ঘটনা উল্লেখ। এটিও একটি পদ্ধতি। বিভিন্ন বিষয় সমাধানের জন্য বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, ইতিহাস হয়ে আছে বিভিন্ন জায়গায়, সেই ঘটনাগুলো উল্লেখের মধ্য দিয়েও মানুষকে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে, সেটি হচ্ছে ঘটনা পদ্ধতি। এরপর রয়েছে ওয়ার্কশপ। ওয়ার্কশপ এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে বলা হয় যে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় জ্ঞানই একত্রে প্রদান করা হয়, যেখানে যে পদ্ধতিতে তাকে বলা হয় ওয়ার্কশপ পদ্ধতি। সাধারণত থিয়েটারে ওয়ার্কশপ পদ্ধতি বেশি ব্যবহার করা হয়, যেখানে একই সময়ে তাত্ত্বিক কথা বলা হয় এবং বাস্তবে সেটা প্রয়োগেরও চেষ্টা করা হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পদ্ধতি। এরপরে রয়েছে রোল প্লেয়িং বা নাট্যাভিনয়। কখনো কোনো কর্মীকে ম্যানেজারের ভূমিকা, কখনো কোনো কর্মীকে এক্সিকিউটিভের ভূমিকা, কখনো কোনো এক্সিকিউটিভকে ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকা, এরকম বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে বলার মধ্য দিয়ে সেই ক্যারেক্টার বা সেই চরিত্রের যে কাজ সেটি সম্পর্কে যখন জানানোর চেষ্টা করা হয় সেটি হচ্ছে রোল প্লেয়িং বা ভূমিকা পালন পদ্ধতি। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পদ্ধতি, যেটি কাজের বাইরের একটি প্রশিক্ষণ পদ্ধতি। এরপরে রয়েছে অনলাইন পদ্ধতি। আমরা জানি আমরা যে ক্লাসটা নিচ্ছি এখনও অনলাইন পদ্ধতিতে একটি ক্লাস নিচ্ছি, অর্থাৎ দূর শিক্ষণ। এটি এরকম হতে পারে ফোনের মধ্য দিয়ে, ভিডিওর মধ্য দিয়ে, অডিওর মধ্য দিয়ে, অথবা কোনো চিঠির মধ্য দিয়ে যদি অনলাইনে কোনো কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেটি হচ্ছে অনলাইন পদ্ধতি। এছাড়াও শেষ যে পদ্ধতি আছে সেটি হচ্ছে অনুভূতি প্রবণ পদ্ধতি, অর্থাৎ মানুষের মধ্যে অনুভূতি আছে, কোনো না কোনো ঘটনা, কোনো কথা, কোনো উপকরণের মধ্য দিয়ে যদি তার সেই অনুভূতিকে জাগ্রত করা যায় তাহলে সেই অনুভূতিই তাকে ওই কাজটি সঠিকভাবে করার দিক নির্দেশনা প্রদান করে। এটিও একটি প্রশিক্ষণ পদ্ধতি, যেটিকে বলা হয় অনুভূতি প্রবণ পদ্ধতি। এই চ্যাপ্টার থেকে আমরা শেষ যে প্রশ্নটি জানতে যাচ্ছি সেটি হচ্ছে পদোন্নতির ভিত্তিসমূহ। মূলত পদোন্নতির ভিত্তি তিনটি। একটি হচ্ছে জ্যেষ্ঠতা বা যার বয়স বেশি তিনি আগে পদোন্নতি পাবেন। আরেকটি হচ্ছে যোগ্যতা, যেখানে বলা হয়েছে বয়স কোনো বিষয় নয়, যে বেশি যোগ্য সেই আগে পদোন্নতি পাবে। এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয়, অর্থাৎ যিনি জ্যেষ্ঠ তিনি যদি যোগ্যও হন তাহলে তিনি পদোন্নতি পাবেন। এটি হচ্ছে তৃতীয় পদ্ধতি। এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা জানতে চলেছি সেগুলো হলো: প্রশিক্ষণ কী? কর্মীদের কাজের দক্ষতা এবং সামর্থ্য বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তার নামই প্রশিক্ষণ। কর্মীদের কাজের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয় সেটি প্রশিক্ষণ। এরপরে আছে কর্মী নির্বাচন। এর আগে বলেছিলাম, অর্থাৎ একজন কর্মীকে চাকরির জন্য আবেদনে উৎসাহিত করে তাকে বিভিন্ন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্তভাবে বাছাই এবং তাকে নিয়োগ করার নামই হচ্ছে কর্মী নির্বাচন। এরপরে রয়েছে কর্মী সংগ্রহ। কর্মীদেরকে, যোগ্য কর্মীদেরকে চাকরিতে উৎসাহিত করে তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা বা আবেদনের উপযুক্ত করার নামই হচ্ছে কর্মী সংগ্রহ। এরপরে রয়েছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। আমরা জেনেছি আউটসোর্সিং। কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানকেই আউটসোর্সিং প্রতিষ্ঠান বলা হয়। পদোন্নতি কি? কর্মীদের স্ব স্ব পদ থেকে আরও উচ্চ পদে যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় পদোন্নতি। এরপরে রয়েছে পদাবর্তন। কর্মীদেরকে বিভিন্ন পদের কাজ করার উপযুক্ত করে তোলার নামই হচ্ছে পদাবর্তন, অর্থাৎ বিভিন্ন পদে রোল প্লেয়িং করা। এরপরে রয়েছে অস্থায়ী নিয়োগ। যখন একজন কর্মীকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হবে সেটি হচ্ছে অস্থায়ী নিয়োগ। এরপরে হচ্ছে পদোন্নতি কোন ধরনের উৎস? এটি অবশ্যই অভ্যন্তরীণ উৎস। কর্মী বিনিয়োগ কেন্দ্র কি? যে কেন্দ্রগুলোতে কর্মীরা চাকরির জন্য উপস্থিত হয় এবং যে প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মকর্তা তারা কর্মী সংগ্রহের জন্য উপস্থিত হন সেই কেন্দ্রগুলোকেই বলা হয় কর্মী বিনিয়োগ কেন্দ্র। এছাড়া রয়েছে মানব সম্পদ। শেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, যে মানুষগুলো আসলে
অর্থ উপার্জনের উপযুক্ত তারাই মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়। এবং শেষ, শ্রমিক সংঘ কি? শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকরা তাদের নিজস্ব উন্নয়নের জন্য যে সংঘ বা প্রতিষ্ঠা করে থাকে তাকেই বলা হয় শ্রমিক সংঘ। একটি প্রতিষ্ঠানের মধ্যে আরেকটি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের নামই হচ্ছে শ্রমিক সংঘ। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান সম্পর্কে এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আবারও কথা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।